হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সবাইকে জানাই ঈদ ঈদ মুবারক। মুবারক। তো একটাই কথা বলবো যে সবার ভালো কাটুক দিনটা। আমরা একদম। যতটুকু চেষ্টা করবো মানে তোমাদের যে স্বপ্নে থাকে যে এই দিনটা স্পেশাল, সেরকমই স্বপ্নের মতনই কাটুক। কারো যেন কিছু মানে মনের আশা পূর্ণ হয় না, এরকম কোনো সিচুয়েশন না আর আসে। ঈদটা তো আমরা ভালোভাবে সেভাবে অ্যাবজর্ব একদম। করতে বা ভালো করে জানি না, যেহেতু মানে আমাদের অনেক। ঈদটা আমরা জানি, আমাদের বন্ধু বান্ধব ইনভাইট করে, কিন্তু তাদের মধ্যে যে ঈদের খুশিটা, হ্যাঁ, সেই জিনিসটা মানে আমাদের মধ্যে থাকে, অল্প থাকে, কিন্তু তাদের সেটা যে স্পেশাল হ্যাঁ অনেক দিনটা। অনেক কিছু থাকে, তার মধ্যে আমরা একদম। অনেক কিছু জানি না। আমাদের হ্যাঁ, হয়তো সীমায়, সমস্ত কিছু জানি না। আমাদের যেমন সীমাইটা অবধি সীমিত ওই তো। পর্যন্ত টান আছে হ্যাঁ, একটা। তো ওটা তো বাদই দিলাম। আর একদম। অনেক অনেক হ্যাঁ, নিয়ম টিয়ম আছে স্পেশাল কিছু অনেক। আছে। হ্যাঁ, যেমন আমাদের পয়লা বৈশাখটা আলাদা, সবাই বাঙালিরা হুম, সবাই কিন্তু এনজয়মেন্টটা করি, কিন্তু ঈদের একটা আলাদা রিলিজন, আলাদাই তাদের একটা ফিলিংস, বুঝতেই একদম। পারছো। যেহেতু তাদের একটা আবেগ সারা কাজ করে। বছর অপেক্ষায় থাকে একটা হ্যাঁ, দিনের তাও জন্য। রোজা শেষ করে লাস্টের হ্যাঁ। দিকে তো অবশ্যই একটা ভিডিও ভয়ঙ্কর বর্ণনা দিলেন বাংলাদেশের ইসলাম কায়েম। হুম। এই দ্বার প্রান্তে, মানে বুঝতেই পারছো এই অবস্থা, বুঝতে পারছি। এখানে মোদিজির ফটো দেওয়া আছে এবং ইসলামের ফটো দেওয়া আছে। আর যেহেতু একটা কথাই বলবো, আবু তো মোহাম্মদ আদনান স্যার কি বললেন এই হ্যাঁ, বিষয়ে। ইসলাম কায়েম কি করে হলো, কি হ্যাঁ, সমস্ত এর বৃত্তান্ত তুলে ধরতে এর তার চলেছি। প্রান্তে, তার মানে বুঝতে পারছো দ্বার প্রান্তে একদম শেষের দিকে। তো একদম। যেহেতু এই বিষয়ে কি বৃত্তান্ত, অবশ্যই ভিডিওটি দেখবো। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। আমাদের কাজ, এক নম্বর কাজ হচ্ছে এখন পরিবর্তিত বাংলাদেশে কোনো ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া। একদম মানে? সাফ কথা। বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাপটি মেরে, এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে। আমি একা বললে আমি পারবো না, আপনি একা বললে আপনি পারবেন না। প্রত্যেকটা এই বয়ানের জায়গা, মিনবর, খুতবা, ওয়াজ মাহফিলের প্যান্ডেল, আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে, সবার ইমারত থেকে আওয়াজটা আসতে হবে। হ্যাঁ, একজন কারণ আওয়াজে কিন্তু এরা কাজ যদি হবে আর না। একটা বার সুযোগ করতে পারে, না থাকবে আপনার দেহ, আর না থাকবে আপনার মাথা। এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে, মানে বুঝতে এখনই পারছো আপনাকে হুমকি দিচ্ছে যে পরে যে কোনো দেবেন সময় একদম, মানে একটা একটা করে গুপ্ত হত্যা করবে এরা। তার আগে চট্টগ্রামে সাইফুল ইসলাম ভাইকে, এক ভাইকে কুপায় মারা হয়েছে, এটার বিচার এখনো হয় নাই। হ্যাঁ, যারা মারছে ওদের ওদের পক্ষ নিয়ে আমরা আবার সংখ্যালঘুর স্লোগান তুললাম। এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে জবাই করে হত্যা করে? হ্যাঁ, সংখ্যালঘু নির্যাতন তো হচ্ছে ভারতে। ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতেছে এখন। এটা 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 একটা লক্ষণ। আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। এরা যেমন অখণ্ড ভারত চায়, আমরাও অখণ্ড ভারতই চাই। আমরা চাই অখণ্ড ভারত হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা তো মনে করেন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে, তাই না? আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি। এই দিক থেকে আমরা, এই দিক থেকে চায়না, এখান থেকে নেপাল, এখান থেকে ভুটান, এখান থেকে মায়ানমার, এখান থেকে পাকিস্তান, আলাদা আলাদা দেশ আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান। আছে না আফগানিস্তান? ওদের সাথে কেউ পারছে এই পর্যন্ত? আফগানের ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে, এখন বোঝাচ্ছে। এখন কথা হচ্ছে, আমরা একটা কাপুরুষতার পরিচয় দিচ্ছি। নেপাল ওকে টাইম দেয় না, ভুটান টাইম দেয় না, মায়ানমার টাইম দেয় না, চায়না তো দেয়ই না। আর আমরা তাকে একেবারে প্রভুর আসলে বসায় রাখছি। আমরা কি দিছি? আমরা ইলিশ দেই, আমরা ট্রানজিট দেই, আমরা রেল দেই, আমরা বন্দর দেই, আমরা আর কি দেই? গ্যাস তো দেই মাশাআল্লাহ। তারপরে পণ্যগুলো তো দিচ্ছি, গার্মেন্টস দিয়ে দিচ্ছি, আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি, কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি। এই জন্যই তো বলি, কেন সে স্ট্যাটাস দেয় যে এই স্বাধীনতা তার স্বাধীনতা। এটাই তো আমরা কারণ। তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না, তাই না? তারা যদি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে স্বীকার করতোই, তাহলে তো এরকম স্ট্যাটাস দিত না, দিত কি? তো এখন কথা হচ্ছে, আমরা মাথা নত করার জাতি না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে দাওয়াতি কাজ করছেন। মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন, কারো সামনে মাথা নত করেন নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মার খেয়েছেন, হিজরত করতে হলে হিজরত করেছেন, কখনো মানুষ গালি দিয়েছে, গালি সহ্য করেছেন,
কখনো মদিনায় চলে যেতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, দেশ ছাড়ছেন। আবার কখনো ইসলামী রাষ্ট্র কায়েম করতে হয়েছে, রাষ্ট্রও কায়েম করছে। জিহাদ করার দরকার, জিহাদও করছে। কেতালের দরকার, কেতালও করছে। আস্তে আস্তে মক্কা বিজয় করছে, করেন নাই? সিরাত পড়তে হবে, সিরাতের ধারাগুলো আমাদেরকে বুঝতে হবে। এখন আমরা তো তার উত্তরসূরি, আমরা তাদের উত্তরসূরি। প্রথম কথা হচ্ছে আমরা আমাদের নতজানু মনোভাবটাকে আগে ত্যাগ করতে হবে, এক নাম্বার। আর অতীতের জীবনের যে ভুল ত্রুটিগুলো দ্রুত সংশোধন করতে হবে। মানে এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে এমন না বিষয়টা। কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি হয়তো ভাবতে পারবেন। বিশ্বটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। এই অল্প সময়ের মধ্যে আফগানের ভাইরা দাঁড়ায় গেছে, অল্প সময়ের মধ্যে সিরিয়া দেখলেন যে পরিবর্তন হয়ে যাচ্ছে। ছিল একই অবস্থা সিরিয়াতে হয়েছে, সবাই পরিবর্তন। কিন্তু বাংলাদেশে এখন সেই অবস্থাটা নাই। কিন্তু বাংলাদেশে তাবলিগের মেহনত, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের মেহনত চলবে, মানে তাবলিগের মেহনত, দাওয়াতের মেহনতটা চলবে। যদি যদি কখনো বাংলাদেশে দেখা যায় যে দেশের শত্রুরা বা দিনের শত্রুরা বা উগ্রবাদীরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করে, তখন কি আমাদের উপরে জিহাদ ফরজ হবে কিনা? এখন যদি তাই হয়, এখন আপনাদের কি মনে হয় এটার সম্ভাবনা আছে না নাই? এটুকু ইন্টেলেকচুয়াল অবস্থা তো আপনাদের আছে, এটার সম্ভাবনাও হতে পারে, আজ হোক কাল হোক, হতেই পারে। তখন আমার প্রিপারেশনটা কি হবে সেটা আমাকে এখন জানতে হবে। আমার প্রিপারেশনটা কি হওয়া উচিত? প্রথম প্রিপারেশন হওয়া উচিত আগের সমস্ত জিন্দগিতে যা করছি নিজেকে আল্লাহর দিকে ফিরাই নিয়ে আসে। এটা প্রথম কাজ। যে আল্লাহর দিকে ফিরে আসা নেই, তার সাথে না জিহাদের সম্পর্ক আছে না কিতালের কোনো সম্পর্ক আছে, সে তো আল্লাহর পথেই নাই। তো প্রিয় যুবক ভাইরা, আগে প্রথম কথা হচ্ছে আগে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, এক নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আমাদের প্রয়োজন শারীরিক প্রস্তুতি। শারীরিক প্রস্তুতি যেমনটা বললাম যে কোনো অবস্থাতেই আলেম ওলামাদেরকে, দায়ীদেরকে, মুফতিদেরকে, মুহাদ্দিসদেরকে, মাদ্রাসার শিক্ষকদেরকে, খতিবদেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। কারণ আপনাদেরকে যদি ভিতরে নিয়ে যাওয়ার স্কোপ পায় তারা নতুন করে আবারও কেউ, তাহলে আর সুস্থ রাখবে না, ফিজিক্যালি আপনি ঠিক থাকতে পারবেন না। অতএব একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সবসময়। মানে একটা এলাকার মধ্যে একজন আলেম আছেন, সেই আলেমকে এলাকা থেকে নিতে পারবে না, তাকে নেওয়ার আগে 100 জনের উপর গুলি চালাইতে হবে, এমন একটা মুভমেন্ট থাকতে হবে। প্রতিবাদ না করলে আপনি বান্দরবনে যান, বান্দরবনের পাহাড়ি এলাকায় গিয়ে কোন একটা পাহাড়ি লোককে উঠাই নিয়ে আসেন, দেখি কত বড় সাহস আছে। আর্মি পর্যন্ত পারে না। কে পারে না? সেনাবাহিনী পারে না। পারে? পাহাড়িরা ওইখানে ঐক্যবদ্ধ হয়ে যায়, ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আসে। এই আমাদের বান্দরবনের কথা বলতেছে। ওখানে যে কুকি চিং একটা ফ্রন্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা, ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের। ওই অংশটুকুতে তারা একটা খ্রিস্টান রাজ্য বা আলাদা একটা পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এটা ওদের স্বপ্ন আর কি। এই উদ্দেশ্যে তারা হাঁটতেছে এবং তারা অস্ট্রেল ভাষায় কথা বলে। ওখানে তারা পতাকা বানাইছে, মানচিত্র বানাইছে, এমনকি লাস্ট টাইম আমরা ওখানে গিয়ে শুনলাম যে মুদ্রাও নাকি বানাচ্ছে। মুদ্রা হাসতেছেন? বিষয়টা কত ডিপ। আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা, আর জানি না যারা দায়িত্বে আছে তারা কি করতেছে, আসলে কোন দিকটা সামাল দিচ্ছে। অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মেটাবে, নাকি আমাদের মুসলিম উম্মার অভ্যন্তরীণ সমস্যাটা মেটাবে, না শহীদ ভাইদের খবর নিবে, না পঙ্গু ভাইরা যারা পড়ে আসে হাসপাতালে তাদের খবর নিবে? সিনেমা দেখতে বসে গেছে। কোন আক্কেলে সিনেমা দেখেন আপনি? আপনার সিনেমা দেখার সময় কোথায়? আপনার সিনেমা দেখার সময় কোথায়? এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নেওয়া লাগবে না? এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সঙ্গে হাজার হাজার ছাত্র ভাই, তাদের চিকিৎসা করানো লাগবে না? যত মানুষকে গুম করা হয়েছে ওদেরকে মুক্ত করা লাগবে না? তারাও তো জানে এটা অন্যায়, এবং যারা করে তারাও বলে এটা অন্যায়। জানেন, যারা করে তারাও বলে এটা অন্যায়। এবং আমাকেও বলেছিল যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে দেওয়া হয় এবং জাতির সামনে বলা হয় যে আমাকে গুম করা হয়েছে, এবং এরপর যদি বলা হয় যে আমাকে গুম করার পরে কোনো রকমের নেগেটিভ কিছু পাওয়া যায় নাই তাই আমরা ছেড়ে দিয়েছি, এই কথাটা কি বলা যাবে কি যাবে না? তারা বলছে যে না, এটা বলা যাবে না, কারণ এই কাজটা তো মানবতা বিরোধী অপরাধ, এটা করলে তো বললে তো সবাই আবার বুঝে ফেলবে। তো এই হলো অবস্থা। ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসনে দুইটা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম প্রিয়,
এবং দেশপ্রেমিক, মাশাআল্লাহ, আমরা তাদেরকে স্যালুট জানাই, মাশাআল্লাহ। কিন্তু আপনারা ভুল জায়গায় শ্রম দিচ্ছেন, আপনারা ভুল জায়গায় মেধা, শ্রম এবং আপনাদের জীবন নষ্ট করতেছেন। আপনাদের থাকা দরকার ছিল ওলামায়ে কেরামদের সাথে, তাহলে আপনাদেরকে টক্কর দিয়ে কেউ সামনে যেতে পারতো না। আপনারা খালিদ বিন ওয়ালিদ হতে পারতেন আমাদের, আপনারা কিন্তু ওমর ইবনুল খাত্তাব হতে পারতেন। ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থে সব নষ্ট করতেছেন। আমাদেরকে বলা হচ্ছে হুজুর বদদোয়া করিয়েন না, হুজুর ছেড়ে দিচ্ছেন, আমাদেরকে বদদোয়া দিয়েন না আবার বের হয়ে। আমাদের চাকরি এটা, ডিউটি এটা। এক ভাই আমাকে কোরআন এনে দিয়েছিল, নির্জনতা তো, ওখানে নির্জনতার সঙ্গী হচ্ছে কোরআন, কোরআন এবং নামাজ। তো এক ভাই দেখেছে আমি একটু নির্জন, মন খারাপ বসে আছে, একটা কোরআন নিয়ে এসে দিয়েছে, হুজুর কোরআন পড়েন আপনি, মন ভালো হবে। বাহ, আর একজন এসে কোরআন নিয়ে চলে গেছে। কোরআন পড়ে ওখানে যদি আপনি আবার উল্টাপাল্টা কিছু করেন, ওদের নিয়ম নাই কোরআন দেওয়ার, কোরআন দেওয়ার কি নাই, নিয়ম নাই। তো এই হলো অবস্থা। কথা হচ্ছে যে এই ভাইদেরকে মুক্ত করাও তো তাদের কাজ ছিল। যে ওলামায়ে কেরামদের একজনের উপরে 3টা 4টা 5টা 10টা করে মামলা এখনো ঝুলতেছে, তাদেরকে মুক্ত করা উচিত ছিল না? আর এই পুরো জুলুমের পিছনে যত জালেম ইনভলভ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে ভিতরে ঢুকানো উচিত ছিল না? হয়েছে সব কিছু? এই জিনিসগুলোর মধ্যে অনেক গ্যাপস আছে। এগুলো যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীতে আমরা যারা ইসলামিক রাজনীতি করবো বলে চিন্তা করতেছি বা ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নিতে চাই, আমরাও কিন্তু বেগ পাবো, আর ভালো রকমের বেগ পাইতে হবে। আর বিগত সময় আমরা অনেক ভুল করছি, যেমন মন খারাপ করেন না, এগুলো আমরা ভুল করছি। এই যে আমরা সেকুলারদেরকে অনেক বিশ্বাস করে ফেলছি, ওদের সাথে জোট করতে গেছি, ঠিক আছে, ওদেরকে আমরা ভাই বোনে করার চেষ্টা করছি। আসলে এদের সাথে আর কাফেরদের সাথে কোনো পার্থক্য নেই। সেকুলারিজমে যারা আছে আর কুফার যারা, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই কালিমা পড়া না পড়ার পার্থক্য তো, বাকি আপনার পিঠে ছুরি এরাও মারবে ওরাও মারবে। আর আমি ছোট মানুষ, ছোট জায়গা থেকে বলতে চাই যে আমাদের যে ওলামায়ে কেরামগণ মাঠে আছেন, যে রাজনৈতিক দলগুলো আপনারা মাঠে আছেন, এবার আপনারা কোনো রুটির টুকরোর জন্য লড়বেন না, এবার পুরা রুটি নিয়ে লড়বেন। প্রত্যেক আসনে প্রার্থী দিবেন আপনারা, যেহেতু এর বাইরে সিস্টেম এখন অন্য সিস্টেমে যাওয়ার সুযোগ হচ্ছে না, তাহলে পুরো রুটিটার জন্য লড়তে হবে আপনাদের। আমাদের টার্গেট হচ্ছে এখন একটা ইসলামপন্থী সরকারকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়া, এটা আমাদের এখন প্রধান টার্গেট। এখন আমাদের এজেন্ডা স্পষ্ট, কোনো গোপন এজেন্ডা নাই। আমাদের কি নাই? কোনো গোপন এজেন্ডা নাই। আমরা চাই বাংলাদেশে এখন একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক, ইসলামপন্থী সরকার শাসন ক্ষমতায় আসুক। এটার জন্য আপনাদের সবার ভূমিকা আছে। কেউ কথা দিয়ে ভূমিকা রাখবেন, কেউ লিখবেন, কেউ বলবেন, কেউ যেভাবে হোক আপনাকে ভূমিকা তো রাখতেই হবে। কারো বসে থাকার সুযোগ নেই এখন আর। এই রাষ্ট্রটাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ার দায়িত্ব এখন সবার কাঁধে আসছে। আমরা আমাদের জায়গা থেকে বলতেছি, বাকি কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে। আল্লাহ পাক করার তৌফিক দান করেন। আর ইসলামপন্থী ভাইদের আপোষের যে দূরত্ব, এটা কমায় ফেলতে হবে। এই দূরত্ব রাখা যাবে না। ইখতিলাফ আছে থাক, যদি আকীদাগত মৌলিক কোনো পার্থক্য না থাকে, আমরা তো ভাই ভাই নাকি? আমাদের চেয়ে কি মানে সেকুলাররা আমাদের বেশি বড় ভাই? আমাদের চেয়ে কি যে নাস্তিক মুরতাদরা আমাদের বড় ভাই? কমিউনিজমে যারা আছে ওরা আমাদের বড় ভাই? না এই গণতন্ত্রপন্থী যারা একবারে কট্টর, ওরা আমাদের দিনী ভাই নাকি? আমাদের তো ভাই, সোজা কথা হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা, মুমিন যারা মুমিন মুমিন ভাই, মুমিনে মুমিনে কি ভাই, খালাস। আল মুসলিম ওয়া আখুল মুসলিম, মুসলিমের ভাই কি মুসলিম, খালাস, এইটুক। মুসলিম আমার ভাই, মুসলিম আমার ভাই। এখন যারা এদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে চায় না, তারা আমাদের ভাই না। সে যে কোনো নামেই আসুক, এক্স ওয়াই জেড, দেখার দরকার নেই। এক্স নামে আসুক, ওয়াই নামে আসুক, জেড নামে আসুক, যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে চায় না তারা আমার ভাই, খালাস, সোজা কথা। এবং রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় যে ভাইরা আমাদের, ওই ভাইদেরকে একসাথে থাকতে হবে। আল্লাহর কসম করে বলতেছি, ইনশাআল্লাহ যদি এই ভাইরা আমরা একসাথে থাকতে পারি, এর সাথে আমরা দায়ীরা, তালেবে ইলমরা এবং আপনারা তো যুব সমাজ আছেন, আমাদেরকে টক্কর দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেউ যাইতে পারবে না, ইনশাআল্লাহ। সবাইকে ভূমিকা রাখতে হবে। এখন অন্য আলোচনা চেয়ে এই আলোচনাটাই বেশি দরকার। অন্য আলোচনা অনেক শুনছেন জীবন, এখন বাংলাদেশের দরকার একটা ইসলামপন্থী রাষ্ট্র ব্যবস্থা। এর বাইরে কোনো আলাপ নাই এখন। এটা প্রতিষ্ঠা করার জন্য কি করতে হবে সেটা ফিকির করা। তো কি করতে হবে বলেন? প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে বৈশ্বিক জালেমদেরকে চিহ্নিত করতে হবে। পুরো বিশ্বে কারা জালেম, এটা কি চিন্তা করা বাকি আছে? এখানে তো স্পষ্ট যে পুরো বিশ্বের জুলুম জালেমের শক্তির কেন্দ্রস্থল কোনটা?
সেখান থেকে সব মাস্টার প্ল্যান হচ্ছে। আর যদি ওই ইসরায়েল, ওই আমেরিকার কোনো সেবা দাসকে আমরা ক্ষমতায় নিয়ে আসি, আমাদের ভুল হবে না? ছাত্র ভাইরা এই ভুলটা করছে, ছাত্র ভাইরা ভুলটা করছে, কারণ আপনাদের দিনের জ্ঞানের বুঝের কারণে করছে, বুঝের অভাবের কারণে করছে। ঠিক আছে, ঠিক আছে, এখন যে মানে সম্ভাবনা শেষ হয়ে গেছে এমনও না, কারণ এখন সবাই প্রতিবাদের ভাষায় কথা বলতে পারে, একটা রেভলিউশন ঘটানোর মতো সিচুয়েশন বাংলাদেশে আছে। অন্তত পক্ষে আমাদের ভাইদের মধ্যে আমরা দেখেছি, ছাত্র ভাইদের মধ্যে সাহস তো মাশাআল্লাহ অবশ্যই আছে, ডেডিকেশন আছে, জীবন দেওয়ার মানসিকতা আছে। তাদেরকে খালি নার্সিং করতে সমস্ত হবে, কিছু আছে, জীবনটা যেন ভুল পথে না যায়। মোটিভেশন করতে হবে, তাই না? এখন আবু সাঈদের রক্তের উপর দাঁড়ায় যদি কোনো সেকুলার ক্ষমতায় আসে, তাহলে এটা আবু সাঈদের রক্তের সাথে গাদ্দারি হচ্ছে। সত্যিই তাই। এই মুগ্ধদের রক্তের উপর সিঁড়ি বানায় যদি কোনো জাতীয়তাবাদীরা আর ওই সেই গণতন্ত্রপন্থীরা, ওই ইসলামের দুশ্মনরা, ওই ভারতের দালালরাই যদি ক্ষমতায় আসে, তাহলে এটা ওদের রক্তের সাথে গাদ্দারি হচ্ছে। এই গাদ্দারির মাফ হবে না। এইটা পলাশের যুদ্ধের চেয়ে বড় মির্জাফরি হয়েছে, এটা ৭১-এর চেয়ে বড় রাজাকারী হয়েছে। আপনারা বলেন যে দেখেন, ভালো করে বুঝেন, গুম হয়েছে এক শ্রেণী, আমার কথা মন খারাপ করে না, এক শ্রেণী গুম হয়ে গেছে, এক শ্রেণী ক্রসফায়ার, এক শ্রেণীর শাপলা চত্বরে রক্ত দিছে, তাই নাই? এক শ্রেণী ওলামায়ে কেরাম মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মাথার উপরে, এক শ্রেণীর ছাত্র ভাইরা রাস্তায় শহীদ হলো, আর এক শ্রেণীর ছাত্র ভাইরা পঙ্গু হয়ে হাসপাতালে বেডে পড়ে আছে। ক্ষমতায় গেছে কারা? নতুন এক শ্রেণী। হ্যাঁ, এবং ওখানে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আন্দোলনের কোনো সম্পর্কই ছিল না, সম্পূর্ণ উড়ে এসে জুড়ে বসছে তারা। তাহলে এখানে ইসলামিক রাজনৈতিক দলগুলোকে সামনে রাখা যাইতো, তাদের থেকে তো উপদেষ্টা একটাও নেয় নাই। জামাত ইসলাম থেকে একটা উপদেষ্টা নিছে কিনা? হেফাজত ইসলাম থেকে কোনো উপদেষ্টা নিছে কিনা? আমাদের চরমনায় থেকে একটা উপদেষ্টা নিছে কিনা বলেন? তার মানে রাষ্ট্র গঠনে আমাদের কোনো ভূমিকা নাই না। আমাদেরকে বুঝাইছে যে আপনারা পরে আসেন, ইলেকশন দিব, তখন আপনার ইলেকশন লইলেন। ইলেকশন সে কবে দেয় সেটাও দেখেন, আদৌ দেয় কিনা সেটাও দেখেন। কাকে বিশ্বাস করবেন? বিশ্বাসটা করবেন কাকে? যখন মোস্তফা সরোয়ার ফারুকের মধ্যে একজন উপদেষ্টা হচ্ছে, বিশ্বাসটা আপনি করবেন কাকে? সারা জীবন মানুষকে পরকে শিখাচ্ছে, তার কোন যোগ্যতায় সে উপদেষ্টা হচ্ছে? আচ্ছা, একটা কাজ করেন, এটা উপদেষ্টা করার জন্য একটা পরীক্ষা নেন না, দেখি বিসিএস এর মতো, দেখেন না এটা পাশ করে কিনা। অথবা আপনি একটা কাজ করেন, ইসলামিক সেন্সের পরীক্ষা নেন, দেখেন কোরআন তেলাওয়াত করতে পারে কিনা। কিসের ভিত্তিতে হলো? এই যে এই সমস্যাগুলো থেকে গেছে, তারপরেও যা হয়ে গেছে হয়ে গেছে। এখন আমাদের যেটা কথা সেটা হচ্ছে, আমরা তো আর কোনো বিদ্রোহে যেতে চাই না, আমরা যে শান্তিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে। কিন্তু প্রয়োজনে যদি তারা মানে আমাদের উপর জুলুমের ভাষা বেছে নেয়, তাহলে আমরা অবশ্যই এবার প্রতিবাদের ভাষা বেছে নেব। বাহ বাহ বাহ, দারুণ কথা সত্যি বলেছে। খুব সুন্দর কথা বলেছে। দারুণ কথা বলেছে। আর একটা মানে সত্যি কথা বলতে কি, নিজেকেই যদি প্রতিষ্ঠিত মানে নিজের লক্ষ্য ক্লিয়ার না হয়, তাহলে অবশ্যই কেউ কিছু করতে পারো না। সবাই ভাবে ও আছে, ও সামনে আছে, ও সামনে আছে, নিজেকে সামনে যেতে হবে আগে। প্রথমত পাকিস্তানের মানুষ, বাংলাদেশের মানুষ বা অন্য অন্য কান্ট্রির মানুষ ভাবে কি যে মুসলমান ইন্ডিয়াতে প্রচুর কষ্টে বা দুঃখে আছে। তাহলে যদি সত্যি কষ্টে দুঃখে থাকতো, তাহলে 3 লক্ষ মসজিদের জায়গায় 5 লক্ষ কিভাবে সম্ভব, মানে হয়ে যাওয়াটা। এই জিনিসটা আর কিন্তু একটা কোশ্চেন একদম। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেটা হলো, তুমি ধরো একটা বাড়ি বানিয়েছো, ঠিক আছে, তোমার নিজস্ব জায়গা না, হ্যাঁ, তুমি বানিয়েছো কোনো রেল স্টেশনের সাইডে বা অন্য অন্য জায়গায়, যেটা হচ্ছে তোমার নিজস্ব জায়গা না, সেখানে তো সরকারি জায়গা, তুমি তো সেখানে তুমি ইচ্ছা করলে তো পারবে না থাকতে। মানে এইটা কিন্তু ফ্যাক্ট, যেখানে কিন্তু সরকারি জায়গাগুলো হয়েছিল সেখানে থেকে তুলে দেওয়া হয়েছে, আর তাছাড়া নিজস্ব জায়গা থেকে তাদের বঞ্চিত ধরো করা তোমার হয়নি। একটা মসজিদ ছিল, ঠিক আছে, ওটাকে একদম। ভেঙে মসজিদ করা হয়েছে, তো নেক্সট টাইম যখন ওটা তদন্ত হচ্ছে, তখন দেখা যাচ্ছে সবকিছু তোর মধ্যে আছে, বা মন্দিরের টুকরো বা মন্দিরের সবকিছু তারা তো এক্সট্রা ভাবে আনেনি। তো এইগুলো ক্ষেত্রে অনেক কিছু আর হচ্ছে। সত্যি কথা বলতে কি, নিউজ এমন একটা জিনিস, আমরা কিন্তু ভাবি যে বাংলাদেশে কিন্তু হিন্দুরা অনেক কষ্টে আছে। হ্যাঁ, কিন্তু একটা কথা বলবো, সেরকমই বাংলাদেশের মানুষ ভাবে যে মুসলমানরা ইন্ডিয়াতে কষ্টতে একদম। আর আছে। বাংলাদেশে কিন্তু হিন্দুর সংখ্যা অনেক দিনকে দিন কমে গেছে, একদম, একদমই। সত্যি। হয়তো 2%, হয়তো যেটা বাস্তব সেটা তোমরাও জানো ভালো করে, হয়তো কোনো রিলিজনে মানুষ কনভার্ট হয়ে গেছে বা অন্য অন্য কারণ, অনেকে অন্যান্য ইন্ডিয়াতে কান্ট্রিতে চলে গেছে, ইন্ডিয়াতে বেশিরভাগ আমরা যতদূর দেখি। ইন্ডিয়াতে গেছে যেমন, সেরকম বিদেশেও চলে গেছে, অনেক হ্যাঁ। অনেক দেশে গেছে। তো এটা বুঝতে হবে যে
আমরা যদি সত্যি এই দেশে যদি মুসলমানের কষ্ট বা খুব অত্যাচার হতো তাহলে মুসলমানের সংখ্যা বাড়তো না, কোনোদিনই সম্ভব একদম। ছিল না। মানে আমরা পড়াশোনা করি, আমাদের যেরকম সুযোগ সুবিধা আছে আমাদের মুসলিম বন্ধুদেরও সেরকম সুযোগ সুবিধা হ্যাঁ, আছে। তো বাংলাদেশে যত মুসলমান আমাদের ইন্ডিয়াতেও তার একদম। তার তোমাদের থেকেও বেশি, বেশি। বেশি। তো বুঝতে হবে এটা আনলজিক্যাল কথাবার্তা না, যা বলে দিলাম সেটা তো সম্ভবই না, না লজিক্যাল একদম। যেটা। এটা কিন্তু নিউজ চ্যানেলের জন্য কিছু হ্যাঁ, গুজব কারণ ছড়ায়, বুঝতেই তাছাড়া পারছো কিছুই না। বাংলাদেশে যত মুসলমান তার থেকেও বেশি আমাদের ইন্ডিয়াতে মুসলমান, তাহলে একদম। অত্যাচার হলে এতদিন হয়তো সেটা পার্সেন্টেজ কমে যেত, এটা একটু বাস্তবতা কি না? তো বুঝতে পারছো যেটা বাস্তব সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি, কোনো বাজে বা আর অবশ্যই আমরা কোনো ভুল তদন্ত দিইনি, ভুল কিছুও বলিনি, তাও যদি তোমাদের খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে কারণ পারো। আমাদের তোমাদেরই একটা মানে আমি চাই না যেন কোনো দ্বন্দ্ব বা কোনো মানে বাজে ইফেক্ট এমন পড়ুক। একটা বিষয় যেখানে কিন্তু আমরা বাংলাদেশে যদি আমাদের ইন্ডিয়ার থেকে কিছু উল্টোপাল্টা বলে সেগুলোও কিন্তু প্রেজেন্ট করি, হ্যাঁ একদম, সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করি, কারণ নিউজ সেজন্য এই জিনিসটা ক্লিয়ার করা খুবই দরকার ছিল। কারণ ইন্ডিয়াতে নিউজ প্রচুর বাজে পাবে, মানে যেটা সত্য না সেটাও হাইলাইট একদম, করে, এই জিনিসটা কারণ একটা পয়েন্ট আছে। ভিউজ গাইস অল ইন্ডিয়াতে এত 1,40,000 নিউজটা কি এতটাই ইম্পর্টেন্ট যে যেখানে মানুষকে সত্যটা লুকানো হয়? হ্যাঁ এটা তো নিউজের কথা আমি অবশ্যই। বাদই দিলাম, রাজনৈতিক দল বাংলাদেশে বলো ইন্ডিয়া বলো যে কোনো জায়গায় তারা মিথ্যা অপচার করেই কিন্তু ছড়ায়, এটা এটা যে কোনো politics, কান্ট্রি। politics। পলিটিক্স যে বুঝবে না সে হচ্ছে বোকা, একদম। আর যে মার খাবে সে তো আরো বোকা। হ্যাঁ, তো যে বলে না পলিটিক্স না বুঝে নেতা মন্ত্রীদের পেছন পেছন ঘুরবে, যা বলবে তাই শুনবে, সেটা তো হ্যাঁ। পলিটিক্স এর মধ্যেই পড়ে। হ্যাঁ, তো পিছন পিছন ঘুরবে, উনি তো মার খাবে না, খাবে তো হ্যাঁ, জনতা। যে পিছন পিছন ঘুরবে সেও কিন্তু মার খাবে না, খাবে কিন্তু সাধারণ সাধারণ মানুষ। জনতা। তো এটা বুঝতে হবে যেখানে যাই হোক না কেন দিন শেষে তোমাকে ভালো রাখতে হবে। আর এটা বাস্তবতা যে যে বাংলাদেশে ভাবে যে ওই প্রবলেম তাও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি তোমাদের কিছু খারাপ বলে থাকি। হ্যাঁ। আর অবশ্যই আমাদের কমেন্টে জানাও যে কথাটা যদি আমাদের কোনো কথাটা তোমাদের খারাপ লেগে থাকে। একদম, কারণ তোমাদের কথা যদি আমাদের কথা যদি অন্য পয়েন্টে খারাপ লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে তোমরা জানাও, কমেন্টে জানাও, আমরা কারণ শুধরে নেওয়ার চেষ্টা হ্যাঁ করব। একদম। তো চলো গাইস নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, বাই বাই, টাটা। টেক